নমস্কার। পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সঞ্জয় কুমার শিকদার, ট্রেড ইনস্ট্রাক্টর, জেনারেল মেকানিক্স, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়, নানোয়ারবাজার, বুড়িচং, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের নবম শ্রেণী কারিগরি শাখার জেনারেল মেকানিক্স টেট 2 প্রথম পত্র বইয়ের চতুর্থ অধ্যায় আউটসাইড ক্যালিপার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। প্রথমে আমরা জেনে নেই ক্যালিপার কি। ক্যালিপার হলো একটা অসূক্ষ্ম এবং পরোক্ষ পরিমাপক যন্ত্র। অসূক্ষ্ম বলতে যে যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন মাপ 0.5 মিলিমিটার অর্থাৎ 1 মিলিমিটারের অর্ধেক মিলিমিটার পর্যন্ত মাপ সূক্ষ্মতায় নির্ণয় করা যায়, সেটাকেই বলা হয় অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র। আর এর চেয়ে বেশি সূক্ষ্মতায় মাপ নিতে চাইলে, যেমন 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ, এরকম সূক্ষ্মতায় মাপ নির্ণয় করতে চাইলে তাহলে আমাদের মাইক্রোমিটার, ভার্নিয়ার ক্যালিপার্স ইত্যাদি সহযোগিতায় মাপ নিতে হবে। আর এটা একটা পরোক্ষ পরিমাপক যন্ত্র। পরোক্ষ বলতে বোঝায় যে যন্ত্রের সাহায্যে সরাসরি মাপ পাওয়া যায় না। এটার মাপ জানতে হলে আমাদের একটা প্রত্যক্ষ পরিমাপক যন্ত্রের সহযোগিতা নিতে হবে। এই জন্য এটা হলো পরোক্ষ পরিমাপক যন্ত্র। যেমন আমি তোমাদের যদি ক্লাসে সরাসরি ক্লাস করতাম সেটা ছিল প্রত্যক্ষ, আর এখন আমি তোমাদের সাথে অনলাইনে ক্লাস করতেছি, এটা হলো পরোক্ষ। এখানে এই ক্যালিপার সাধারণত ট্রান্সফার টুল নামে পরিচিত। তুল্য পরিমাপক যন্ত্র, অর্থাৎ কোনো কার্যবস্তুর মাপ ট্রান্সফার করার জন্য বা মাপটা নেওয়ার পরে একটা মাপের সাথে আরেকটা মাপের তুলনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ক্যালিপার্সের সাহায্যে একই মাপের একাধিক বস্তুর বারে বারে মাপ নিতে সুবিধাজনক, মাপ নেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোনো একটার সাথে আরেকটার তুলনা করার কাজে ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। ক্যালিপারের মাপ নেয়ার পরে আমাদের একটা প্রত্যক্ষ পরিমাপক যন্ত্র, যেমন স্টিল রুল, তারপরে এই ট্রাই স্কোয়ার, এরকম একটা প্রত্যক্ষ পরিমাপক যন্ত্রের সাহায্যে ক্যালিপারের মাপটা আমাদের জানতে হয়। এরপরে ক্যালিপারের দুইটা পা আছে এবং পা দুটো ইস্পাতের তৈরি, দুইটা লেগ আছে এবং এই ক্যালিপারের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস, তারপরে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বা দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব ইত্যাদি নির্ণয় করার কাজে ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। ক্যালিপার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো আউটসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার। আরেকটা হলো ইনসাইড ক্যালিপার। আউটসাইড ক্যালিপার কি? এগুলো হলো আউটসাইড ক্যালিপার। যে ক্যালিপারের সাহায্যে কোনো বস্তুর বাহিরের মাপ নির্ণয় করা হয় সেটা হলো আউটসাইড ক্যালিপার। যেমন এটা হলো আউটসাইড ক্যালিপার। এই ক্যালিপারের সাহায্যে কোনো বস্তুর, এটা একটা বস্তু ধরলাম, এটার বাহিরের মাপটা নেয়ার জন্য আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। এভাবে আমরা কি করব? বাহিরের মাপটা নির্ণয় করব, বাহিরের মাপটা নেব।
এভাবে এভাবে আমরা বাহিরের মাপটা নিব। এই বাহিরের মাপ নেয়ার জন্য আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ইনসাইড ক্যালিপার, যে ক্যালিপারের সাহায্যে এই বস্তুর বাহিরের মাপ না নিয়ে ভেতরের মাপ নেওয়া হয়, সেটা হলো ইনসাইড ক্যালিপার। অর্থাৎ ইনসাইড ক্যালিপারের সাহায্যে আমরা ভেতরের মাপ নির্ণয় করতে পারি বা জানতে পারি। তাহলে আমরা আজকে এই আউটসাইড ক্যালিপার নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের আরেক প্রকারের ক্যালিপার আছে, যেটার নাম হলো অড লেগ। অড লেগ বা হার্মাফ্রোডাইট। ক্যালিপার, তাহলে আমরা দুই প্রকারের ক্যালিপার ছাড়াও আমরা আরেকটা পেলাম, সেটা হলো অড লেগ বা হার্মাফ্রোডাইট ক্যালিপার। আর এই ক্যালিপারের সাহায্যে বাহিরের এবং ভেতরের দুই রকমের মাপ নেওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পার্ট আউটসাইড ক্যালিপার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আউটসাইড ক্যালিপার এটা। আউটসাইড ক্যালিপার হলো একটা পরোক্ষ এবং অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র। আমি পরোক্ষ বলতে বুঝাইছি, কি বুঝাই বলছি, এবং অসূক্ষ্ম বলতে কি বোঝায় তাও আমি বলছি। তাহলে আউটসাইড ক্যালিপার একটা পরোক্ষ এবং অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র। সাধারণত কারখানায় এটাকে ট্রান্সফার টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, মাপ তুলনা করার জন্য বা মাপ তুল্য করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আউটসাইড ক্যালিপারের দুইটা পা আছে, ইস্পাতের তৈরি, দুইটা লেগ আছে। এবং আউটসাইড ক্যালিপার বিভিন্ন রকমের হয়ে থাকে। এই পা দুটো মাঝখানে সংযোগস্থলে রিবেট, স্ক্রু, তারপরে স্প্রিং বা নাট বোল্ট ইত্যাদির সাহায্যে সংযোগ দেয়া হয়ে থাকে। এরপরে একটা 150 মিলিমিটার দৈর্ঘ্যের একটা আউটসাইড ক্যালিপারের পায়ের উপরের দিকের চওড়া 20 মিলিমিটার থেকে শুরু করে ক্রমশ সরু হয়ে 3 মিলিমিটার, শেষ প্রান্তে এসে 3 মিলিমিটার চওড়া হয়ে থাকে। তারপরে কোনো বস্তুর বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপরে যেমন এই যে আমার কাছে একটা ব্লক আছে, এই ব্লকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি নির্ণয় করার জন্য, পরিমাপ করার জন্য এই আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া গোলাকার বস্তুর ব্যাস নির্ণয় করার জন্য আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়। এছাড়া সিলিন্ড্রিক্যাল বস্তুর ব্যাস নির্ণয় করার কাজে আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়। তো এই আউটসাইড মানে বাহিরের পাশের পরিমাপ করা হয়। এই আউটসাইড ক্যালিপার এর প্রকারভেদ। আউটসাইড ক্যালিপার 3 প্রকারের হয়ে থাকে। একটা আছে ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার, যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি। এটা হলো ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার। তারপরে 2 নাম্বার আছে স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার, যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি। এটা হলো স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার। এরপরে আছে 3 নম্বরে ট্রান্সফার আউটসাইড ক্যালিপার,
যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি। এটা হলো ট্রান্সফার আউটসাইড ক্যালিপার। এখানে আমরা ফার্ম জয়েন্ট, স্প্রিং জয়েন্ট এবং ট্রান্সফার আউটসাইড ক্যালিপার সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আছে ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার। এই ক্যালিপার ইস্পাতের তৈরি 2 পা বিশিষ্ট হয়ে থাকে এবং এটা চওড়ায় 150 মিলিমিটার থেকে 300 মিলিমিটারের হয়ে থাকে। মানে দৈর্ঘ্যে 150 মিলিমিটার থেকে 300 মিলিমিটারের হয়ে থাকে। আবার এই ক্যালিপারের পা দুটো সাধারণত রিবেটের সাহায্যে সংযোগ দেয়া হয়ে থাকে বা সংযুক্ত থাকে। এরপরে পা দুটো উপরের থেকে ক্রমশ অর্ধবৃত্তাকার হয়ে বা অর্ধগোলাকার হয়ে ভেতরের দিকে বাঁকানো থাকে। এটা হলো আউটসাইড ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার এটা। আর এই ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপারের সাহায্যে কোনো কার্যবস্তুর বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপরে গোলাকার বস্তুর ব্যাস, সিলিন্ড্রিক্যাল বস্তুর ব্যাস নির্ণয় করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কারখানায় এই ধরনের এই ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে বেশি। এরপরে স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার, যেটার চিত্র এইটা। এই ক্যালিপার্স সাধারণত উপরে একটা গোলাকার পাত আছে, এই যে আমার কাছে এটা আছে, এটা হলো একটা স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার। এটার উপরে গোলাকার একটা পাত আছে এবং এখানে স্প্রিং আছে, স্প্রিং ক্রিয়া করে। এই স্প্রিং ক্রিয়া করার কারণে সবসময় পা দুটো বাহিরের দিকে খুলে থাকতে চায় এবং এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা লক নাট আছে এবং লক নাটের উপরে এখানে নার্লিং করা আছে। নার্লিং করা থাকার সুবিধা হলো হাতে ধরতে সুবিধা হয়, পিছলে যায় না। এরপরে এদিকে স্ক্রুর মাথায় একটা বৃত্তাকার বলের মতো আছে, যার কারণে এই লক নাটটা যাতে খুলে না যায় সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এবং এই স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপারের পা দুইটা পা থাকে এবং বাইরের থেকে ভিতরের দিকে অর্ধবৃত্তাকার থাকে। তারপরে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, উচ্চতা এগুলো নির্ণয় করার জন্য, পরিমাপ করার জন্য এই স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ট্রান্সফার আউটসাইড ক্যালিপার, যেটার চিত্র আমি এখানে এঁকে রেখেছি। ট্রান্সফার আউটসাইড ক্যালিপারের দুইটা পায়ের সাথে ছোট একটা অংশ লাগানো আছে, সেটা একটা ছোট একটা পায়ের মতো দেখা যায়, এটার নাম হলো পাতি। আর এই অংশটা যে কোনো একটা পায়ের সাথে স্ক্রু দিয়ে লাগানো থাকে এবং এই যে ক্ষেত্রে এই দুইটা ক্যালিপার্সের সাহায্যে মাপ নেওয়া যায় না, সেই সকল ক্ষেত্রে এই দেখা যায় যে এই ট্রান্সফার টাইপ আউটসাইড ক্যালিপার দিয়ে মাপ নির্ণয় করা হয়ে থাকে। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে খুললে এই পাটা কি হয়, সহজেই খুলে যায়, আলগা হয়ে যায় এবং এই পাটাকে প্রথমে আমরা কার্যবস্তুর মাপ নির্ণয় করার পরে, মাপটা নেয়ার পরে আমরা কি করব, সেখান থেকে যদি বের করতে কষ্টসাধ্য হয় সেই ক্ষেত্রে আমরা এই স্ক্রু দিয়ে এই পাটাকে খুলে দেব এবং পাটা কি হবে, প্রসারিত করে আমরা ওই স্থান থেকে বের করে আনবো, এনে আবার এই পাটাকে পূর্বের স্থানে এনে
এই ছোটো পাতির সাথে স্ক্রু দিয়ে টাইট দিয়ে তারপরে কোনো বস্তুর মাপ আমরা জানতে পারবো। এটা হলো এই ট্রান্সফার আউটসাইড ক্যালিপার। এখানে শিক্ষার্থী বন্ধুরা আউটসাইড ক্যালিপার এর ব্যবহার, এই 3 রকমের ক্যালিপারের ব্যবহার কিভাবে করতে হয় আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসতেছে ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার। এই ক্যালিপারের সাহায্যে আমরা কিভাবে মাপ নিতে পারি। আমরা প্রথমে কি করব, যেহেতু এখানে রিবেটের সাহায্যে পা দুটো এই সংযুক্ত থাকে, সেহেতু মাপ নেওয়ার পূর্বে কি করতে হবে, এই পা দুটোকে একটু বেশি প্রসারিত করে নিতে হবে। অর্থাৎ এখানে একটু হালকা আঘাত করে পা দুটোকে প্রসারিত করতে হবে, কি এই কার্যবস্তুর থেকে একটু বেশি। তারপরে কি করব, এটাকে এখানে আমরা একটা কার্যবস্তু নেব, নেয়ার পরে তারপরে আমরা কি করব, এই পা দুটোকে আবার এমনভাবে এই যে জিনিসটার মাপ আমরা নির্ণয় করব সেই জিনিসটার সাথে এমনভাবে গায়ে গায়ে দুই পাশে এমনভাবে স্পর্শ করাবো যাতে সমান্তরাল থাকে, এই পাশে এবং এই পাশের পা দুটো যাতে একই সমান্তরালে থাকে, তাহলে আমরা সঠিক মাপ আমরা নির্ণয় করতে পারবো। তারপরে আমরা কি করব, আস্তে করে এটাকে কার্যবস্তুর মাপটা নেয়ার পরে আস্তে করে এটাকে সরিয়ে এনে আমরা একটা প্রত্যক্ষ পরিমাপক যন্ত্র, যেমন স্টিল রুল, এই স্টিল রুলের সাথে এভাবে আমরা কি করব, স্থাপন করে এই পা দুটোর ব্যবধানের এখানে পাঠের পার্থক্য দেখে আমরা এই কার্যবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গোলাকার বস্তু হলে গোলাকার বস্তুর ব্যাস আমরা জানতে পারবো, নির্ণয় করতে পারবো। এরপরে স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার। এই ক্যালিপারের সাহায্যে আমরা কিভাবে মাপ নির্ণয় করব বা কিভাবে আমরা ব্যবহার করব। যেহেতু আমার কাছে একটা স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপার আছে, এটাকে প্রথমে কি করব, আমরা এই পা দুটোকে একটু চাপ দেব, চাপ দিয়ে এখানে এই লক নাটটাকে আমরা কমাইতে পারি এবং বাড়াইতে পারি, পায়ের দৈর্ঘ্যটাকে আমরা বাড়াইতে পারি এবং কমাইতে পারি। তারপরে আমরা যে বস্তুর মাপ নির্ণয় করব সেই কার্যবস্তুর গায়ের সাথে এমনভাবে স্পর্শ করাবো যাতে দুই পাশে সমান্তরালভাবে স্পর্শ করে। এরপরে আমরা এই লক নাটটাকে কি করব, এইভাবে টাইট দিব। টাইট দেওয়ার পরে এই পা দুটো কি নির্দিষ্ট স্থানে থেকে যাবে। এরপরে সাবধানে এটাকে আমরা সরিয়ে নিব। নেয়ার পরে আমরা একটা প্রত্যক্ষ পরিমাপক যন্ত্র যেমন স্টিল রুল এর সহযোগিতায় আমরা ওই কার্যবস্তুর আমরা মাপ তুলনা করতে পারি বা মাপ জানতে পারবো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস আমরা নির্ণয় করতে পারবো। এরপরে ট্রান্সফার আউটসাইড ক্যালিপার। এই ক্যালিপারের সাহায্যে যখন আমরা মাপ নেব, এই ক্যালিপারের সাহায্যে মাপ নিতে গেলে দেখা গেছে এইরকম কোনো কার্যবস্তুর ভেতরের মাপটা নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ট্রান্সফার আউটসাইড ক্যালিপার ব্যবহার করব। এখানের এই ভেতরের মাপটা নেয়ার পরে যদি এভাবে নেয়ার পরে যদি এভাবে বের করতে অসুবিধা হয়, এভাবে যদি আমরা মাপটা নিতে যাই, যেহেতু এখানে একটা পাতি অংশ আছে এবং দুইটা পা আছে, আমি কিন্তু এটা দিয়ে আমি বুঝাইতেছি। আমরা কি করব, প্রথমে এটাকে এই কমিয়ে দিব, দেওয়ার পরে এই ভেতরে মাপটা নিব, নেয়ার পরে দেখা গেছে যে আমরা এটাকে বের করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা কি করব,
যদি আমরা বের করতে না পারি, এভাবে আটকে যায়, এরকম ক্ষেত্রের মাপ নেওয়ার জন্য এই ধরনের ট্রান্সফার আউটসাইড ক্যালিপার ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আটকে গেলে কি করব, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটাকে আমরা লুজ দেব, ঢিলা করব। ঢিলা করলে এই পাটা কি হবে, আলগা হয়ে যাবে এবং এখান থেকে এই পাটাকে সরানো যাবে। সরানো যাবে মানে এই পাটাকে সরানো যাবে। আমি এখানে দেখাইতেছি। এই স্ক্রুটাকে যখন আমরা ঢিলা করব তখন পাটা, এই নিচের পাটা এভাবে কি হবে, এভাবে সরানো যাবে, এভাবে এভাবে সরে যাবে। তখন আমরা ওই বেশি ব্যাসের স্থান থেকে আমরা এটাকে তুলে আনবো, মাপটা নিয়ে আসবো, এনে বাহির করে এনে তারপরে আমরা কি করব, আবার এটাকে বাহিরে আনার পরে আবার কি করব, এটাকে পূর্বের স্থলে বা পূর্বের স্থানে আবার এখানে টেনে আনবো, এনে এই ছোটো পাতির সাথে আবার এই স্ক্রু দিয়ে কি করব, টাইট দেব, স্ক্রুর সাথে টাইট দেব। এভাবে পূর্বের স্থানে নিয়ে আসব, এনে আমরা এই স্ক্রুটাকে টাইট দিব, তখন আর এই অংশটা থাকবে না, এখানে চলে আসবে। তারপরে এই জায়গার এইখানের এবং এইখানের, এই যে এইখানে এই দুই জায়গার ব্যবধান আমরা কি করব, এই প্রত্যক্ষ পরিমাপক যন্ত্রের সাহায্যে আমরা এটার মান নির্ণয় করতে পারবো বা পার্ট আমরা জানতে পারবো। এই হলো আমাদের আউটসাইড ক্যালিপার এর ব্যবহার। এরপরে আমরা আউটসাইড ক্যালিপার এর যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ পার্ট। প্রথমে 1 নাম্বার পয়েন্ট, যেহেতু এই আউটসাইড ক্যালিপার একটা পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্য এটাকে আমরা কি করব, পরিমাপের কাজেই ব্যবহার করব, অন্য কোনো কাজে আমরা এটাকে ব্যবহার করব না। এরপরে 2 নাম্বার পয়েন্ট, এই আউটসাইড ক্যালিপারের সাহায্যে কার্যবস্তুর মাপ নেওয়ার সময় কার্যবস্তুর গায়ে বেশি চাপ প্রয়োগ করা যাবে না, তাহলে এই কার্যবস্তুর এখানে কি হবে, এখানে দাগ পড়ে যেতে পারে। তাহলে কার্যবস্তুর কি হবে, তলের মধ্যে স্পট পড়ে যেতে পারে, দাগ পড়ে যেতে পারে। আবার বেশি চাপ প্রয়োগ করলে এই ক্যালিপারের পায়ের তীক্ষ্ণতাও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা বেশি চাপ প্রয়োগ করব না, কোনো রকম হালকা স্পর্শ করেই আমরা সেই মাপটার থেকে আমরা ওই কার্যবস্তুর মাপ তুলনা করতে পারবো বা পরিমাপ করতে পারবো। এরপরে 3 নাম্বার পয়েন্ট, কোনো ঘূর্ণমান কার্যবস্তু, যেমন লেদ মেশিনে কোনো কাজ করা হচ্ছে এমন অবস্থায়, ঘূর্ণমান অবস্থায় সেই কার্যবস্তুর ঘূর্ণমান অবস্থায় সেই কার্যবস্তুর মাপ এই ক্যালিপার্সের সাহায্যে নেওয়া উচিত নয়। তাহলে ঘর্ষণের ফলে কি হবে, এই ক্যালিপারের পায়ের তীক্ষ্ণতা বা পায়ের লেগের প্রান্ত নষ্ট হয়ে যেতে পারে। তারপরে 4 নাম্বারে, স্প্রিং জয়েন্ট আউটসাইড ক্যালিপারের কাজ শেষ হলে আমরা এটাকে কি করব, পা দুটোকে জড়ো করে লক নাটের সাহায্যে টাইট দিয়ে
পা দুটোকে জড়ো করে রেখে দেব। এরপরে কাজ শেষ হলে পারে কাজের শেষে 5 নম্বরে কাজের শেষে ক্যালিপারকে কি করব, হালকা লুব্রিকেন্ট দিয়ে যত্ন সহকারে রেখে দেব। এরপরে 6 নম্বর পয়েন্ট, ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার এর এখানে রিবেট বা যদি স্ক্রু থাকে, হ্যাঁ, রিবেট বা স্ক্রু যদি থাকে, সেই স্ক্রুকে প্রয়োজন ব্যতীত বারে বারে এখানে টাইট বা লুজ করা উচিত নয়। তাহলে কি হবে, পা দুটো ঢিলা হয়ে যাবে। এরপরে 7 নম্বর পয়েন্টে ক্যালিপার যেহেতু একটা পরিমাপক যন্ত্র, সেহেতু এটাকে কোনো কাটিং টুলসের সাথে রাখা উচিত নয়। কাটিং টুলসের সাথে রাখলে হয়তো এটার এই কোনো অংশের মধ্যে স্পট পড়তে পারে। কাটিং টুলসের সাথে রাখা উচিত নয়। এরপরে 8 নম্বর পয়েন্টে আছে, ব্যবহারের পরে দীর্ঘদিন ব্যবহার না করলে আমরা ক্যালিপারকে কি করব, ক্যালিপারগুলোকে আমরা কি করব, ভালো করে কাপড় দিয়ে মুছে, দীর্ঘদিন ব্যবহার না করলে এই ক্যালিপারকে কাপড় দিয়ে ভালো করে মুছে তেল বা গ্রিজ দিয়ে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করব। এরপরে 9 নম্বর পয়েন্ট, অনেক দিন ব্যবহার করার ফলে ক্যালিপারের পায়ের তীক্ষ্ণতা নষ্ট হয়ে যেতে পারে, বা এই রিবেট, নাট, বোল্ট বা স্প্রিং নষ্ট হয়ে যেতে পারে, ঢিলা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেই ক্যালিপার আর আমরা ব্যবহার করব না। তখন আমরা এটাকে চেঞ্জ করে আবার নতুন কোনো ক্যালিপার এনে আমরা পরিমাপের কাজে ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই আউটসাইড ক্যালিপার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ক্লাসটা। তো আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই আউটসাইড ক্যালিপারের মধ্যে আউটসাইড ক্যালিপার আজকে আলোচনা করলাম, আগামী ক্লাসে তোমাদের সাথে ইনসাইড ক্যালিপার নিয়ে আলোচনা করব, যেটা হলো এই জিনিসটা নিয়ে এই জিনিসটা নিয়ে আমি তোমাদের সাথে আগামী ক্লাসে আলোচনা করব। ইনসাইড ক্যালিপার, যে ক্যালিপারের সাহায্যে ভেতরে মাপ নির্ণয় করা হয়ে থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।